আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে কথা বলবো মাদার অফ কেমিস্ট্রি অর্থাৎ পর্যায় সারণী নিয়ে। আজকের এই অধ্যায়টাতে তোমাকে এমন কিছু ম্যাজিক্যাল ট্রিক্স আমি শিখাবো, যে ট্রিক্সগুলো তুমি জানলে এই অধ্যায়ের উপর তুমি হবা বস। এই অধ্যায় তোমার আর কোথাও পড়া লাগবে না, জীবনে কোনোদিন এই চ্যাপ্টার ভুলবা না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, প্রথমে আমরা একটু বাংলা যে রিডিং গুলো আছে অর্থাৎ পর্যায় সারণীর যে পটভূমিটা আছে সেটা একটু জেনে নেব, কারণ কোনো একটা জিনিস যখন তুমি পড়বা তখন তার সম্পর্কে একটু ডিটেলস জেনে নেওয়া উচিত। সেই জায়গা থেকে আমরা চলো একটু পর্যায় সারণীর পটভূমিটা জেনে নিই। পর্যায় সারণী নিয়ে স্বীকৃতভাবে এর আগেও কাজ হয়েছে, বাট স্বীকৃতভাবে প্রথম কাজ করছে ল্যাবোসিয়ে। ল্যাবোসিয়ে কি বলছে যে মৌলসমূহকে প্রথম ধাতু এবং অধাতু এই দুইটা ভাগে ভাগ করছে। প্রথমে কি করছে, মৌলসমূহের ধর্ম অনুসারে তাদেরকে ধাতু এবং অধাতু এই দুই ভাগে মৌলসমূহকে ভাগ করছে। এটা এমসিকিউ আসে যে মৌলসমূহকে ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করছে কে? এই দুই ভাগে ভাগ করছে ল্যাবোসিয়ে। এবং তিনি কি করছে, ভৌত অবস্থার ভিত্তিতে মৌলসমূহকে এই যে তিনি ভৌত অবস্থার ভিত্তিতে কঠিন, তরল এবং বায়বীয় এই তিন ভাগে ভাগ করে 33টা মৌল নিয়ে কাজ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই জায়গাটা, যে কয়টা মৌল নিয়ে কাজ করছে, সে কিন্তু 33টা মৌল নিয়ে কাজ করছে। এটা একটু মনে রাখবে, সে কয়টি মৌল নিয়ে কাজ করছে? 33টি মৌল নিয়ে কাজ করছে। এটা এমসিকিউতে আসে। এরপরে দেখো ডুবেরাইনার। ডুবেরাইনারের ত্রয়ী সূত্রটা আসে। ডুবেরাইনারের ত্রয়ী সূত্রটা কি? ডুবেরাইনার লক্ষ্য করেন তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলকে দুই দ্বারা ভাগ করলে, অর্থাৎ পারমাণবিক ভরের যে গড় সেটা হচ্ছে মাঝখানের যে মৌল অর্থাৎ দ্বিতীয় যে মৌল সেটার সাথে মিলে যায়। এটা কি বলা হয়? ডুবেরাইনের ত্রয়ী সূত্র। বিজ্ঞানী ডুবেরাইনার কোন তিনটা মৌলকে নিয়ে কাজ করছিল? বিজ্ঞানী ডুবেরাইনার কোন তিনটা মৌলকে নিয়ে কাজ করছিল? এটা এমসিকিউতে আসে। ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ইভেন এটা এই বছর ভার্সিটি এডমিশনেও এই কোয়েশ্চনটা আসছে। এরপর দেখো নিউল্যান্ড। নিউল্যান্ডের একটা অষ্টক সূত্র আছে। নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি? নিউল্যান্ড একটি সূত্র প্রদান করেন, এই সূত্রটিকে বলা হয় নিউল্যান্ডের অষ্টক সূত্র। কি বলছে তিনি? মৌলসমূহকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালে তা যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। যে কোনো মৌলের ধর্ম তার কি হয়ে যায়? অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এটাকে বলা হয় নিউল্যান্ডের অষ্টক সূত্র। আমাদের লাইটটা মনে হয় একটু সমস্যা করছিল। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, মেন্ডেলিফ। মেন্ডেলিফ কি করছে? মৌলসমূহকে প্রথমে পারমাণবিক ভর অনুসারে সাজাইছে, কিন্তু ভর অনুসারে সাজালে একটা সমস্যা হয়। সেটা হচ্ছে এই যে এই জায়গায় দেখো আর্গনের ভর হচ্ছে 40 এবং পটাশিয়ামের ভর হচ্ছে 39। তাহলে ভর অনুসারে যদি ছোট থেকে বড় সাজাও তাহলে পটাশিয়ামকে আগে রাখা লাগে, আর্গনকে পরে রাখে। কিন্তু সিরিয়ালে কি পটাশিয়াম আগে এবং আর্গনকে পরে রাখা উচিত। এই জায়গাটায় সমস্যা হয়, যার কারণে তিনি কি করছে, এই পারমাণবিক ভরের পরিবর্তে তিনি প্রথমে কি অনুসারে সাজাইছেন? পারমাণবিক ভর অনুসারে সাজাইছিল। এই ভরের পরিবর্তে পরে তিনি কি করছে? পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজাইছে। কিসের ভিত্তিতে? পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। এটাকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র কি? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। এগুলো একটু এমসিকিউ এর জন্য লাগবে। পর্যায় সারণীর বৈশিষ্ট্য এমসিকিউ। পর্যায় সারণী কি অনুসারে সাজাইছে? পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইছে। 7টা পর্যায় আছে, 18টা গ্রুপ আছে। একই গ্রুপের মৌলসমূহ প্রায় একই রকম ধর্ম প্রদর্শন করে। মৌলসমূহ ধীরে ধীরে পরিবর্তিত এবং এক পর্যায় থেকে আরেক পর্যায়ে তাদের ধর্মগুলা কি হয়? ধীরে ধীরে পরিবর্তিত হয়। ধাতু অধাতু এবং উভয় ধর্ম মৌল আলাদা আলাদা স্থানে, যেমন ডান পাশে ধাতু, বাম পাশে অধাতু, আর মাঝখানে গুলাতে কি আছে? অপধাতু বা অর্ধধাতু যেগুলো আছে বা উভয় ধর্মী যেগুলো আছে সেগুলা স্থান পেয়েছে। পর্যায় সারণীতে কিছু স্থান রাখা হয়েছে যেন ভবিষ্যতে আর কোনো মৌল আবিষ্কৃত হলে সেই জায়গাটা সে নিতে পারে। মৌলের ভৌত রাসায়নিক ধর্মাবলী পুনরাবৃত্তি দেখা যায়, অর্থাৎ বারবার যখন ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় তখন একটা মৌলের সাথে আরেকটা মৌলের কি ধর্মের মিল পাওয়া যায়। আধুনিক পর্যায় সারণী মেন্ডেলিফের ত্রুটিগুলো দূর করে, কারণ মেন্ডেলিফ কি অনুসারে সাজাইছিল? পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছিল। আর ভরের পরিবর্তে পরে কি অনুসারে সাজানো হয়েছে? পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে। এরপর দেখো আরো একটা বিশেষ কিছু নাম। 1 নাম্বার যে পর্যায় সেখানে শুধু হাইড্রোজেন এবং হিলিয়াম আছে, এই জন্য এটাকে অতি সংক্ষিপ্ত পর্যায় বলা হয়। 2 নাম্বার এবং 3 নাম্বার পর্যায়কে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। 4 এবং 5কে বলা হয় দীর্ঘ পর্যায়, কারণ এখানে 18টা মৌল করে আছে। আর 6 এবং 7 এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়, কারণ 6 এবং 7 এর মধ্যে কিন্তু অ্যাক্টিনাইট এবং ল্যান্থেনাইট শারীরটা আছে। গ্রুপের নাম, 1 নাম্বার গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু, 2 নাম্বারকে মৃৎক্ষার ধাতু, 11 নাম্বারকে মুদ্রা ধাতু, 16কে বলা হয় চালকুজেন। 16কে কি বলা হয়?
চালকুজেন বলা হয়। চালকুজেন মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী, এরা সমুদ্রের থেকে আকরিক তৈরি করে, অর্থাৎ এদের থেকে আকরিক পাওয়া যায়। আচ্ছা, 17 হচ্ছে হেলোজেন, যেগুলো লবণ উৎপন্নকারী। 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা এদেরকে বলা হয় নোবেল গ্যাস, কারণ এদের শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় নরমালি অংশগ্রহণ করে না, বিশেষ ব্যবস্থায় নিলে তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন আস, এই যে আমরা পড়ায় চলে আসছে, আমাদের কেবল পড়া আসলো। দেখো এই টপিকটা গ নাম্বার প্রশ্নের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। গ নাম্বার প্রশ্নে 100টা প্রশ্ন করলে 90টা প্রশ্নের মধ্যেই এই প্রশ্নটা দেখে যে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। অবস্থান নির্ণয় বলতে পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয়। তো চলো আমরা পর্যায় সারণীতে আগে পর্যায় নির্ণয়টা দেখি। প্রথমে মৌলের পারমাণবিক সংখ্যা দেখতে হবে, এরপরে ইলেকট্রন বিন্যাস করতে হবে। কোনো একটা মৌলের যখন তুমি অবস্থান নির্ণয় করবা তখন এর পারমাণবিক সংখ্যা কত সেটা জানতে হবে, এরপরে এর ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। আর ইলেকট্রন বিন্যাসটা তুমি করতে পারলে এখান থেকে তুমি পর্যায় এবং গ্রুপ নাম্বারটা খুব ইজিলি বের করতে পারবা। চলো আমরা সেই ট্রিক্সটা একটু দেখে নিই। প্রথমেই তুমি পর্যায় বের করবা। ধরো তোমাকে বললো পটাশিয়ামের কথা, পটাশিয়াম কত 19, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s1। ঠিক আছে, এই যে ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখন তুমি প্রথমেই কি বের করবা, পর্যায় সংখ্যাটা বের করবা। এর পর্যায় হবে হচ্ছে সবচেয়ে বাহিরের যে শক্তি স্তর বা সবচেয়ে বড় যে শক্তি স্তর। দেখো প্রথম শক্তি স্তর, এই যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটাকে বলা হয় তৃতীয় শক্তি স্তর, আর এই যে দেখো চতুর্থ শক্তি স্তর। তাহলে সবচেয়ে বাইরের শক্তি স্তর কত, সবচেয়ে বাইরের শক্তি স্তর হচ্ছে 4, তাহলে এর পর্যায় নাম্বার হচ্ছে 4, তাহলে এর পর্যায় হচ্ছে 4। আসো আরেকটা দেখে নেই। যেমন মনে করো ফসফরাস 15, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p3। ঠিক আছে, তাহলে এর পর্যায় নাম্বার কত, দেখো সবচেয়ে বাহিরের ইলেকট্রন কত, সবচেয়ে বাহিরের শক্তি স্তর কত 3p, তাহলে এর পর্যায় হচ্ছে 3, তাহলে এর পর্যায় কত, এর পর্যায় হচ্ছে 3। আশা করি তুমি পর্যায় নির্ণয়ে আর কখনোই আটকাবা না। এখন আমার লাগবে গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়ের জন্য তিনটা জিনিস আছে, তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে এস ব্লক মৌল, একটা হচ্ছে পি ব্লক মৌল, আর একটা হচ্ছে ডি ব্লক মৌল। এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক কি? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা যদি এস এ প্রবেশ করে তাহলে সেটা এস ব্লক, সর্বশেষ ইলেকট্রনটা যদি পি তে প্রবেশ করে তাহলে সেটা পি ব্লক, সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি তে প্রবেশ করে সেটা ডি ব্লক। যেমন এইখানে দেখো পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা এস এ প্রবেশ করছে, এই যে এস এ প্রবেশ করছে, তাহলে এই মৌলটা কিন্তু এস ব্লক। এটা কি ব্লক? এটা হচ্ছে এস ব্লক মৌল। এটা কি ব্লক মৌল? এস ব্লক মৌল। আর এই ফসফরাসেরটা দেখো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? পি তে প্রবেশ করছে, তাহলে এটা হচ্ছে পি ব্লক মৌল। তাহলে এটা কি ব্লক মৌল? পি ব্লক মৌল। এরকম সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি তে প্রবেশ করে তাহলে সেটাকে বলা হয় ডি ব্লক মৌল। আসলে এগুলো একটু দেখে যে এস ব্লক মৌলের ক্ষেত্রে কিভাবে বের করবো। এস ব্লক মৌলের ক্ষেত্রে হচ্ছে এস এর যে কয়টা ইলেকট্রন আছে, অর্থাৎ এস এর মোট ইলেকট্রন, এস এর মোট ইলেকট্রন সমান হচ্ছে গ্রুপ। এস এর মোট ইলেকট্রন সমান কি? গ্রুপ। আসো উদাহরণ দেই। যেমন মনে করো ওই পটাশিয়ামটা যদি দেখেন, পটাশিয়াম 19, 1s2 2s2 2p6 এবং 3s2 3p6 আর হচ্ছে 4s1। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা এস এ প্রবেশ করছে তাহলে এটার গ্রুপ হবে এস এর মোট ইলেকট্রন। এস এর মোট ইলেকট্রন কয়টা? একটা। তাহলে এর গ্রুপ নাম্বার হচ্ছে, তাহলে এর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 1। আর আগে দেখছিলাম পর্যায় হচ্ছে সবচেয়ে বাহিরের যে শক্তি স্তর, সবচেয়ে বাহিরের শক্তি স্তর কত? 4, তাহলে এর পর্যায় কত? এর পর্যায় হচ্ছে 4। পর্যায় হচ্ছে 4। তাহলে পটাশিয়াম পর্যায় সারণীতে কোথায় অবস্থিত? 4 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপে, বা 1 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপের 4 নাম্বার পর্যায়ে। আসো আরেকটা দেখি। যেমন মনে করো ম্যাগনেসিয়াম কত? 12, এর ইলেকট্রন বিন্যাস যদি দেখি, দেখো 1s2 2s2 2p6 এবং 3s2। তাহলে দেখো এর সর্ববহিস্থ যে শক্তি স্তর সেটা হচ্ছে 3s, তাহলে সর্বশেষ ইলেকট্রনটা এস এ প্রবেশ করছে, তার মানে এস ব্লক। এস ব্লক মৌলের গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করে? এস এর মোট ইলেকট্রন। এস এর মোট ইলেকট্রন কয়টা? 2টা, তাহলে এর গ্রুপ হচ্ছে 2। আর বলো তো এর পর্যায় কত? পর্যায় হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর। সর্ববহিস্থ শক্তি স্তর কত? 3s, তাহলে এর পর্যায় হচ্ছে 3। পর্যায় হচ্ছে 3। এই গেল এস ব্লক মৌল। এইভাবে এস ব্লক মৌলের গুলা করে ফেলবা। আর পি ব্লক মৌলের ক্ষেত্রে যেমন এই যে
আগের পেজে যে ফসফরাস করছিলাম, দেখো সর্বশেষ ইলেকট্রনটা পিতে প্রবেশ করছে। এরকম সর্বশেষ ইলেকট্রনটা যদি পিতে প্রবেশ করে তখন সেটাকে বলা হয় পি ব্লক মৌল। পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে, পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, গ্রুপ এস এর মোট ইলেকট্রন প্লাস পি এর মোট ইলেকট্রন প্লাস 10, অর্থাৎ এস প্লাস পি প্লাস 10, এস প্লাস পি প্লাস 10। এই যে শেষ ইলেকট্রন যদি এস এ থাকে এবং পি অরবিটাল, শেষ ইলেকট্রন এস এবং পি অরবিটাল, মানে শেষ ইলেকট্রন না, এটা হবে শেষ কক্ষপথ। শেষ কক্ষপথ যদি এস এবং পি থাকে এবং সর্বশেষ ইলেকট্রনটা যদি পি তে প্রবেশ করে তখন এর গ্রুপ নাম্বার হবে এস প্লাস টি এর সাথে আরো 10 যোগ করতে হবে, আরো 10 যোগ করতে হবে। স্লাইড ম্যান এটা কি করলো, মোট সংখ্যা প্লাস 10, প্লাস 10। তুমি এটা মনে রাখবে যে গ্রুপ সংখ্যা হচ্ছে এস প্লাস পি প্লাস 10। যেমন আমরা যদি ফসফরাসেরটাই দেখি, ফসফরাস 15, 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে দেখো সর্বশেষ ইলেকট্রনটা পিতে প্রবেশ করছে মানে পি ব্লক। পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ নাম্বার কত হবে, সূত্র লিখো না, আবার জাস্ট ইলেকট্রনগুলো লিখে ফেলবা। দেখো পিতে কয়টা ইলেকট্রন আছে, 3টা, আর এস এ কয়টা আছে, 2টা। তাহলে এস এ হচ্ছে 2টা, পিতে হচ্ছে 3টা, আর এর সাথে 10 যোগ করে দিবা, তাহলে কত হয় 5 15। তাহলে গ্রুপ নাম্বার হচ্ছে 15। আর পর্যায় কত বলো তো, সর্বশেষ ইলেকট্রনটা আছে 3 তে, তাহলে পর্যায় হচ্ছে 3, তাহলে পর্যায় হচ্ছে 3। এরপরে দেখো আরো একটা যদি করি এই নিয়মে, যেমন মনে করো ক্লোরিন কত 17, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5। এটার ক্ষেত্রে কি হয় দেখো, এটার ক্ষেত্রে গ্রুপ হবে s প্লাস p প্লাস 10। s এ কয়টা আছে, 2টা, p তে আছে 5টা, তাহলে 2 প্লাস 5 প্লাস 10, তাহলে কত হলো 17। 2 প্লাস 5 প্লাস 10 17। আর পর্যায় কত দেখো তো, পর্যায় সর্বশেষ শক্তি স্তরটা কোথায় আছে, 3 তে, তাহলে পর্যায় হচ্ছে 3, পর্যায় হচ্ছে 3। আশা করি এটা বুঝাইতে পারছি। এরপরে আসো ডি ব্লক মৌল। শেষ শক্তি স্তরটা যদি ডি তে থাকে এবং এর আগেরটা যদি এস এ থাকে, শেষ ইলেকট্রনটা যদি ডি তে প্রবেশ করে এবং এই ডি এর আগের শক্তি স্তর যদি এস থাকে, তাহলে এস প্লাস ডি ইজ ইকুয়াল টু গ্রুপ। এই ক্ষেত্রে সূত্র হচ্ছে গ্রুপ ইজ ইকুয়াল টু হচ্ছে এস প্লাস ডি, এস প্লাস ডি। আসো কার ক্ষেত্রে হবে এরকমটা, যেমন আমরা যদি ক্রোমিয়াম দেখি, ক্রোমিয়াম 24, 1s2 2s2 2p6 3s2 3p6 4s3d 4s3d। দেখো তাহলে এই পর্যন্ত হলো 18টা, আমার আছে আরো 6টা, তাহলে 4s এ 1 3d তে 5, ঠিক না? 6টা হলে তো এরকমই করতে হয়, 3d তে 5টা 4s এ 1টা। তাহলে দেখো সর্বশেষ ইলেকট্রনটা গেছে কিন্তু ডি তে, আর এর আগে আছে কত, এস, তাহলে এর গ্রুপ নাম্বার কত হবে, এর গ্রুপ হবে ডি প্লাস পি। তাহলে এই ক্ষেত্রে গ্রুপ হবে ডি প্লাস এস, সরি ডি প্লাস এস। তাহলে ডি তে 5টা, এস এ 1টা, তাহলে হচ্ছে এস এ 1টা, ডি তে 5টা, তাহলে গ্রুপ হচ্ছে 6। আর পর্যায় কত দেখো, সবচেয়ে বড় শক্তি স্তর কোনটা, সবচেয়ে বড় শক্তি স্তর কোনটা, এই যে সবচেয়ে বড় শক্তি স্তর হচ্ছে 4, তাহলে এটার পর্যায় হচ্ছে 4, পর্যায় হচ্ছে 4। আশা করি বুঝাইতে পারছি। এই ডি ব্লক মৌল কোনগুলা জানো, তুমি জাস্ট তোমার এসএসসির জন্য এটুকু মনে রাখবা, 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে না, এইগুলোর ক্ষেত্রে এই নিয়মটা কাটবে। অর্থাৎ ওই যে স্ক্যান্ডিয়াম থেকে একদম জিঙ্ক পর্যন্ত যে 10টা মৌল আছে, এই 10টা মৌলের ক্ষেত্রে এই নিয়মটা খাটবে। এই সবসময় ইলেকট্রন বিন্যাসটা এইভাবে করবা। এই পি পর্যন্ত করার পরে 4s3d দিবা, 4s3d দিয়ে হিসাব করবা। যেমন আমি যদি তোমাকে আরেকটা দেখাই, যেমন কপারেরটা যদি দেখাই, কপার কত 29, কপার হচ্ছে 29। তাহলে এটা দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, এই পর্যন্ত ঠিক থাকবে, ঠিক আছে? ঠিক থাকার পরে তুমি 4s3d লিখে একটু অপেক্ষা করবা, 4s3d লিখে একটু অপেক্ষা করবা, অপেক্ষা করে এটা একটু গণবা। এই পর্যন্ত 18 হয়, 3p6 পর্যন্ত কত হয় 18, আর এটা যেহেতু 29, তাহলে আরো কত আছে, এদিকে আছে 2টা, ওইদিকে আছে 9টা, তাহলে 11টা আছে। এখন 11টার মধ্যে আমরা জানি ডি তে যদি 10টা দেই তাহলে ডি পূর্ণ হয়, বা পূর্ণ হওয়া মানে সুস্থিত। তাহলে ডি তে তুমি 10টা দিবা, এক্ষেত্রে ডি তে কয়টা দিয়ে দিবা, ডি তে 10টা, আর বাকি যে একটা থাকে, যে 11টা থাকে, এই পর্যন্ত 18টা হয়, তাহলে 29 হইতে আরো 11 লাগে, এই 10 দিয়ে দিলাম 3d তে, আর 4s এ দিবা 1। তাহলে বলো তো এই ক্ষেত্রে গ্রুপ নাম্বার কত, এই ক্ষেত্রে গ্রুপ নাম্বার হবে হচ্ছে s প্লাস d, তাহলে 1 প্লাস 10 মানে
11 আর পর্যায় কত এই যে সর্ববহিষ্ঠ কত 4 তাহলে পর্যায় হচ্ছে 4 আই হোপ তোমরা এগুলা বুঝতে পারছো আসো এই নিয়মে আমরা একটা সৃজনশীল দেখে ফেলি তাহলে এই বিষয়টা টোটালি ক্লিয়ার হয়ে যাবে দেখো বলছে এ হচ্ছে 15 মানে এটা হচ্ছে ফসফরাস এটা আমরা অলরেডি করে ফেলছি বি হচ্ছে 12 মানে এটা ম্যাগনেসিয়াম আরে এটাও তো করে ফেলছি এরপরে দেখো সি হচ্ছে 29 মানে এটা কপার এই তিনটাই তো অলরেডি করে ফেলছি দেখো তিনটাই অলরেডি করে ফেলছি তিনটাই অলরেডি কি করছি আগের স্লাইডে করে ফেলছি এই যে দেখো ম্যাগনেসিয়াম করছি এই জায়গায় ম্যাগনেসিয়াম করছি এই জায়গায় ফসফরাস করছি এই জায়গায় আর এই যে কপার শেষ পর্যন্ত করে দিলাম এই তিনটা জিনিস যদি তুমি এখানে করতে পারো তাহলেই হয়ে যাবে দেখো আমি তারপর এটা একবার একটু রিক্যাপ করে দিই কারণ যেহেতু গুরুত্বপূর্ণ তাহলে পি হচ্ছে 15 সরি প্রথমে এই উত্তরটা কিভাবে লাগবে দেখো আমি একটা উত্তর একটু লিখে দেই প্রথমে মৌলটা আইডেন্টিফাই করবা প্রথমে কি করবা মৌলটা আইডেন্টিফাই করবা যে এ মৌলটার ইলেকট্রন এ মৌলটার পারমাণবিক সংখ্যা 15 সুতরাং এ মৌলটা হচ্ছে ফসফরাস এটা একটু লিখবা যে এ মৌলটার ইলেকট্রন সংখ্যা 15 তার মানে এ মৌলটা ফসফরাস এরপর লিখবা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ফসফরাসের এর ইলেকট্রন বিন্যাস লেখার পরে ইলেকট্রন বিন্যাসটা করবা যে ফসফরাস 15 1s2 2s2 2p6 3s2 3p3 এখন লিখবা যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় ফসফরাসের সবচেয়ে বহিস্থ শক্তি স্তর হচ্ছে 3 সবচেয়ে বহিস্থ শক্তি স্তর কত 3 যার কারণে এর পর্যায় কত এর পর্যায় হচ্ছে 3 এরপরে বলবা গ্রুপ যেহেতু এটার সর্বশেষ ইলেকট্রনটা পিতে প্রবেশ করছে তাহলে এটা পি ব্লক মৌল পি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা হচ্ছে এস এবং পি এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হয় তাহলে এটার গ্রুপ হবে হচ্ছে s প্লাস পি প্লাস 10 অর্থাৎ এস এস এই যে দুইটা পিতে তিনটা 2 প্লাস 3 প্লাস 10 তাহলে টোটাল কত হলো 15 তাহলে পর্যায় 3 গ্রুপ হচ্ছে 15 আশা করি ম্যাগনেসিয়ামটা করে নিতে পারবা ম্যাগনেসিয়াম 12 মানে 1s2 2s2 2p6 3s2 তাহলে শেষ হচ্ছে 3 তাহলে পর্যায় হচ্ছে 3 পর্যায় কত 3 আর গ্রুপ কত হবে এটার দেখো যেহেতু এস এ প্রবেশ করছে তাহলে এস ব্লকের হচ্ছে এস এর মোট ইলেকট্রন যেহেতু এস এর দুইটা আছে তাহলে গ্রুপ হচ্ছে 2 আর কপারেরটা তো দেখাইলামই কপারের কথা হয় এই যে কপারের হবে হচ্ছে গ্রুপ 11 আর পর্যায় 4 গ্রুপ 11 পর্যায় 4 আই হোপ এই বিষয়টা তোমার এখন ক্লিয়ার এখন আসো এই অধ্যায়ের গ নাম্বার প্রশ্নের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ নাম্বার কোশ্চেনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম তো এখন আমরা ব্যাখ্যা করব পর্যায় সারণীর গ নাম্বার প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এখন ভাইয়া কথা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম কোনগুলা পর্যায় জিনিসটা কি যেমন আমরা ক্লাস 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 5 6 7 এই যে একটার পর একটা পর্যায় কিন্তু আমরা অতিক্রম করছি আস্তে আস্তে আমাদের বয়স বাড়ছে একটা বছর গেছে আর এক বছর পরে আমরা একটা ক্লাস উপরে উঠছি এই যে সময়ের সাথে পরিবর্তন হওয়া ধারাবাহিকভাবে একটা নিয়ম মেনটেন করে পরিবর্তন হয় এটাকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম মৌলসমূহেরও এমন কিছু ধর্ম আছে তাদের ধর্মগুলা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয় এদের কি বলা হয় পর্যায়ভিত্তিক ধর্ম পর্যায়ভিত্তিক ধর্ম আমাদের এসএসসি সিলেবাসের আলোচনা দিন আছে হচ্ছে এই কয়টা ধাতব ধর্ম অধাতব ধর্ম পারমাণবিক ব্যাসার্ধ এরপর হচ্ছে আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই কয়টা টপিকই হচ্ছে এখান থেকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এখন আমি তোমাকে এখানে একটু সাজেশন দিয়ে দেই যে কোন টপিকটা সবচেয়ে বেশি দরকার পর্যায় পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার বা পরমাণুর আকার এরপর হচ্ছে আয়নীকরণ শক্তি খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটাকে বলি আয়নীকরণ শক্তির ব্যতিক্রম কিন্তু আসলে এটা অ্যাকচুয়াল নিয়ম আমরা জানি না বিদায় বলি আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ঘটে বাট না আয়নীকরণ শক্তির অ্যাকচুয়াল নিয়মে ওইটা এই ক্লাসে আমি তোমাকে এখন শিখাবো এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি এটাও গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা আর ধাতব ধর্ম অধাতব ধর্ম তেমন একটা আসে না তারপর ওইগুলাকে হেলা করার সুযোগ নেই আমি তোমাকে একটা ম্যাজিক ট্রিক্স দিব এই এক ম্যাজিক ট্রিক্স দিয়ে তুমি সবগুলাকে একবারে মনে রাখতে পারবা ইনশাআল্লাহ তো চলো আমরা শুরু করি প্রথমত যদি আমরা ধাতব ধর্ম দেখি ধাতব ধর্ম কি ধাতব হচ্ছে যেমন মুসলমানদের ধর্ম ইসলাম ধর্ম হিন্দুদের ধর্ম সনাতন ধর্ম এরকম ধাতু সমূহের ধর্ম হচ্ছে ধাতব ধর্ম ধাতু সমূহের ধর্ম কি ধাতব ধর্ম এখন ধাতু কারা প্রশ্ন হচ্ছে ভাইয়া ধাতু কারা ধাতু হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে যারা কি করে ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ দান করে যারা দানশীল তারা হচ্ছে ধাতু ইলেকট্রন ত্যাগ করে তারা কি হিসেবে পরিণত হয়
পজিটিভ চার্জে পরিণত হয়। তাহলে যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জে পরিণত হয় তাদেরকে বলা হয় ধাতব মৌল। আর ধাতব মৌল সমূহের এই ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম এটাকে বলা হয় ধাতব ধর্ম। তাহলে যেসব পরমাণু সহজে বহিঃস্থ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে সেসব মৌলের ধাতব ধর্ম বেশি। অর্থাৎ যে সহজে ইলেকট্রনটা ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম বেশি, যার এখান থেকে ইলেকট্রনটা ত্যাগ করাইতে শক্তি বেশি দিতে হয় সেটাকে বলা হয় ধাতব ধর্ম কম। এখন কথা হচ্ছে এই ধাতব ধর্ম কার বেশি কার কম। একটা কথা জানবা যে পর্যায় সারণীর ডান পাশের মৌল যেগুলো আছে, ডান পাশ আর হচ্ছে পর্যায় সারণীর বাম পাশ। পর্যায় সারণীর বাম পাশের মৌলগুলা ধাতু আর ডান পাশের মৌলগুলা অধাতু। তাহলে বলো তো এই বাম পাশ থেকে তুমি যখন ডান পাশের দিকে যাবা, বাম পাশ থেকে যখন তুমি ডান পাশে যাবা তখন কি ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে? ধাতুটা অধাতু হচ্ছে, তার মানে ধাতব ধর্মটা কমে যাচ্ছে। ইলেকট্রন, ধাতু মানে ইলেকট্রন ত্যাগ করে, অধাতু মানে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার এই ধর্মটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে ডান থেকে যখন বামে যাবে তখন ধাতব ধর্ম কি হয়? কমে। ধাতব ধর্ম কমে। ডান থেকে বামে গেলে যদি ধাতব ধর্ম কমে তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে? উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে আসলে এই কারণটা একটু এক্সপ্লেইন করি। যেমন একটা গ্রুপ যদি তুমি দেখো, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এটার ক্ষেত্রে যদি দেখো তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে তিনটা ইলেকট্রন আছে, সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে চারটা ইলেকট্রন আছে। ঠিক আছে? ফসফরাসের আছে 5টা, সালফারের আছে 6টা, ক্লোরিনের আছে 7টা, আর্গনের আছে 8টা। এখন দেখো এখান থেকে একটা, এখানে সোডিয়ামের মোট ইলেকট্রন কটা? 11টা। মোট ইলেকট্রন 11টা, তার মানে 11টা মাইনাস। আর এর কেন্দ্রে আছে 11টা প্রোটন, তাহলে 11টা প্লাস। ম্যাগনেসিয়ামের মোট ইলেকট্রন 12টা, তাহলে -12। আর কেন্দ্রে আছে +12, কারণ ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান থাকে। এখানে তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13, তাহলে -13 প্লাস ভিতরে থাকে 13টা প্রোটন। সিলিকনের ক্ষেত্রেও সেম, এখানে 14টা ইলেকট্রন মাইনাস আর 14টা প্লাস। এখন আমরা জানি প্লাস চার্জ মাইনাস চার্জকে কি করে? আকর্ষণ করে, অর্থাৎ একজন আরেকজনকে এরকম টেনে ধরে রাখে। এখন 11 জন 11 জনকে টানতেছে, 12 জন 12 জনকে টানতেছে, 13 জন 13 জনকে টানতেছে, 14 জন 14 জনকে টানতেছে। কোথায় এই আকর্ষণটা বেশি? কোন টানের পরিমাণটা বেশি? কোথায় টানের পরিমাণ বেশি? 11 জনে বেশি না 12 জনে বেশি না 13 জনে বেশি না 14 জনে বেশি? নিশ্চিতভাবেই 14 জনে ওই টানের পরিমাণটা বেশি। 13 জনে আরেকটু কম, 12 জনে আরেকটু কম, 11 জনে আরো বেশি কম। এখন এই টানের পরিমাণটা যদি কম থাকে তাহলে এখান থেকে একজনকে সরায় নেওয়া ইজি হবে, কিন্তু টানটা যদি বেশি থাকে তাহলে কি ওইখান থেকে তুমি একজন খুব সহজে ইজিলি সরাইতে পারবা? ইজিলি সরানো যাবে না। সেই তো এখানে যেহেতু টানের পরিমাণ কম, অর্থাৎ আকর্ষণ বল কম। আকর্ষণ বল কম কার কার মধ্যে? আকর্ষণ বল কম প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে। প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা কম, সেহেতু এখান থেকে একটা ইলেকট্রন ইজিলি সরায় নেওয়া যায়, যার কারণে এর ধাতব ধর্ম বেশি বা এর ধাতু হওয়ার প্রবণতা বেশি। আর ম্যাগনেসিয়াম 12 জন, এর থেকে একটু বেশি টান এখানে বেশি, তাহলে এখান থেকে ইলেকট্রন সরাইতে এর থেকে বেশি কষ্ট হবে। এই জন্য সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম কম, তাহলে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি, ম্যাগনেসিয়ামের কম। অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম বেশি, আবার সিলিকন থেকে অ্যালুমিনিয়াম বেশি, ফসফরাস থেকে সিলিকন বেশি হবে, সালফার থেকে ফসফরাস বেশি হবে, এরকম বিষয়টা। আর দেখো যদি নিচে যাও, নিচে গেলে কি হয়? এরকম আকার বাড়তে থাকে। নিচে গেলে কি হয়? এরকম আকারটা, পরমাণুর আকার বৃদ্ধি পাইতে থাকে। আকার বৃদ্ধি পাইলে দূরত্ব যদি বাড়ে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, দূরত্ব বাড়লে কি হয়? সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাহলে যত দূরত্ব বাড়বে তত আকর্ষণ বলটা কি হবে? দুর্বল হবে, টানটা দুর্বল হবে। ধরো তুমি আর তোমার বান্ধবী, যখন তোমাদের দূরত্ব বেড়ে যাবে তখন দেখবা তোমাদের ভালোবাসা কমে গেছে, অর্থাৎ দূরত্ব বাড়লে যে টান আছে ওটা কি হয়ে যায়? কমে যায়। তাহলে টান যদি কমে যায় তাহলে এখান থেকে একটা ইলেকট্রন কি সরানো সহজ হবে। তাহলে এখানে টান সবচেয়ে কম হবে কারণ দূরত্ব বেশি, তাহলে এখান থেকে ইলেকট্রন সরানো সহজ, সরানো ইজি, যার কারণে এর ধাতব ধর্ম বেশি, এর তুলনায় এর ধাতব ধর্ম বেশি, আর প্রথমটার তুলনায় এর ধাতব ধর্ম বেশি। এই জন্য নিচে গেলে কি হইতেছে? বৃদ্ধি পাইতেছে, ডানে গেলে হ্রাস পাইতেছে। আশা করি ধাতব ধর্মের এই জিনিসটা তোমাকে আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। এরপরে আসো অধাতব ধর্ম। অধাতব ধর্ম কার হয়? অধাতব ধর্ম হচ্ছে অধাতব ধর্ম। এখন কথা হচ্ছে অধাতু কারা? দেখো অধাতু হচ্ছে যারা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। ধাতু হচ্ছে ইলেকট্রন দান করে, অধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। আর ইলেকট্রন গ্রহণ করলে কোন চার্জে পরিণত হয়? নেগেটিভ চার্জে পরিণত হয়। এই যে নেগেটিভ চার্জে পরিণত হওয়ার যে প্রবণতা, এটা কি বলা হয়? মৌলের অধাতব
ধর্ম। অধাতুর ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। এখন ওই যে আগের মতোই ব্যাখ্যা করো, দেখো ডান পাশ বাম পাশ, আমরা জানি বাম পাশে ধাতু, বাম পাশে কে থাকে? ধাতু। ডান পাশে অধাতু। তার মানে তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে কি অধাতু আসতেছে, তাহলে অধাতব ধর্ম কি হইতেছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে অধাতব ধর্ম কি পায়? বৃদ্ধি পায়। তাহলে বলো তো নিচের দিকে গেলে কি হবে? নিচের দিকে গেলে অধাতব ধর্ম হ্রাস পাবে। অধাতব ধর্ম কি পাবে? হ্রাস পাবে। অধাতব ধর্ম হ্রাস পাবে। ব্যাখ্যাটা ওই আগেরটার মতোই অনেকটা, কারণ হচ্ছে দেখো টান দিয়ে তুমি এটা নিজেই ব্যাখ্যা করতে পারবা। আমার মনে হয় না এখানে সময় নষ্ট করা উচিত। তুমি জাস্ট এইভাবেই মনে রাখবে যে পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কি হয়? বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম কি পায়? হ্রাস পায়। তাহলে আগে কি করবা? আকার বের করবা, এরপরে হচ্ছে তুমি এই জিনিসটার সাথে তুলনা করে দিবা। এটা আমরা সৃজনশীলে যায়া সৃজনশীলে একটা তোমাকে এই জিনিসটা আরো ক্লিয়ার করে দিব না কিভাবে আকারের সাথে তুলনা করতে হয়। এখন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পারমাণবিক আকার। পারমাণবিক আকার কাকে বলে? এই প্রশ্নটা করলে সবাই আটকে যায়। এই প্রশ্নটা আমাকে এসএসসি তে করা হয়েছিল আমার ভাইবা বোর্ডে, যে পারমাণবিক আকার কাকে বলে সেটা বলো। আমি এটা পারিনি, কারণ আমি এটা তখন জানতাম না, আমি স্যারদের কাছ থেকে এটা শিখতে পারিনি, কোনো বইয়েও আমি সেটা পাইনি। তো পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কোনো একটা মৌলের, এই যে কোনো একটা মৌল, এই মৌলের একটা নিউক্লিয়াস আছে। আমরা জানি নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর শক্তি স্তরে থাকে ইলেকট্রন। এই নিউক্লিয়াস থেকে পরমাণুর সর্ববহিস্থ যে শক্তি স্তর আছে, ওই শক্তি স্তর পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ, সেটাকে কি বলা হয়? পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্বশেষ ইলেকট্রনের যে কক্ষপথ, সেই পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? একই পর্যায়ে আমরা এই চিত্রটা দেখে অভ্যস্ত থাকবো। এই যে এখানে একটা চিত্র আছে, একই পর্যায়ে উপর থেকে নিচে গেলে পারমাণবিক ধর্ম কি হয়? বৃদ্ধি পায়। সরি, পারমাণবিক আকার কি হয়? বৃদ্ধি পায়। আর ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। কারণ কি? নিচে গেলে বৃদ্ধি পায়, আর সাইডে গেলে মানে সামনের দিকে গেলে হ্রাস পায়। কারণ হচ্ছে তুমি যদি এই দুইটা উদাহরণই দেখো, ধরো হাইড্রোজেন লিথিয়াম, হাইড্রোজেন এবং লিথিয়াম। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s1। লিথিয়াম কি? 1s2 2s1। অর্থাৎ হাইড্রোজেনের দেখো শক্তি স্তরই একটা, কেবলমাত্র প্রথম শক্তি স্তর আছে। আর হিলিয়ামের দেখো কয়টা শক্তি স্তর? একটা, দুইটা। তার শক্তি স্তর কয়টা? দুইটা। অর্থাৎ এরকম হাইড্রোজেন একটা শক্তি স্তর, হিলিয়াম একটা, দুইটা। তাহলে স্বাভাবিকভাবে হিলিয়ামের আকার বড়। এরকম তুমি যদি সোডিয়ামে যাও, দেখো সোডিয়ামে গেলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। তাহলে এই ক্ষেত্রে শক্তি স্তর দেখো তিনটি। শক্তি স্তর কয়টি? তিনটি। অর্থাৎ এরকম 1 2 3। তাহলে স্বাভাবিকভাবে সোডিয়ামের আকার বড় হবে। এরকম তুমি যদি এখন পটাশিয়ামে যাও, পটাশিয়ামের শক্তি স্তর হবে 4টা, এরকম 2টা 3টা 1টা, এই যে 4টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার আকার তোমরা স্বাভাবিকভাবে বেশি হবে। আরো নিচে যাও, রুবিডিয়ামে যাও, 5টা হয়ে যাবে। সিজিয়ামে যাও, 6টা হয়ে যাবে। ফ্রান্সিয়ামে যাও, 7টা হয়ে যাবে। অর্থাৎ নিচে গেলে আকারটা বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ প্রত্যেকবার একটা একটা করে শক্তি স্তর বৃদ্ধি পায়। প্রত্যেকবার একটা একটা করে কি হয়? শক্তি স্তর বৃদ্ধি পায়। আর যদি তুমি ডান পাশের দিকে যাও, সামনের দিকে যাও, যেমন তুমি যদি এই পর্যায়টা দেখো, ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই 4টা দিয়ে দেখায়। সোডিয়ামেরও যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে এর 3টা শক্তি স্তর পাওয়া যাবে। কয়টা শক্তি স্তর পাওয়া যাবে? 3টা। ম্যাগনেসিয়ামেরও ইলেকট্রন বিন্যাস করো, এর 3টা শক্তি স্তর পাওয়া যাবে। অ্যালুমিনিয়ামেরও ইলেকট্রন বিন্যাস করো, এরও 3টা শক্তি স্তর পাওয়া যাবে। সিলিকনেরও 3টা শক্তি স্তর পাওয়া যাবে। মানে এই ক্ষেত্রে কোনো নতুন শক্তি স্তর যুক্ত হয় না। তাহলে পরিবর্তনটা কোথায় হয়? দেখো সোডিয়ামের ইলেকট্রন 11টা, প্রোটনও 11টা, প্লাসও 11টা মাইনাসও 11টা। ম্যাগনেসিয়ামেরও প্লাস 12টা, মাইনাসও আছে 12টা। অর্থাৎ প্রোটন 12টা, ইলেকট্রন 12টা। প্রোটনের চার্জ প্লাস, ইলেকট্রন চার্জ মাইনাস। আচ্ছা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেম কথা, প্লাসের 13 আছে, মাইনাসের 13 আছে। প্লাস 13 মাইনাস 13 থাকে হচ্ছে যে ইলেকট্রনগুলা, আর প্লাস 13 থাকে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে। সিলিকনের ক্ষেত্রেও পারমাণবিক সংখ্যা 14, তাহলে প্রোটন সংখ্যা 14, ইলেকট্রন সংখ্যা 14। বুঝতে পারছো? এখন দেখো এদের মধ্যে কি হয়, আমরা জানি প্রোটন নিউট্রনকে আকর্ষণ করে, অর্থাৎ প্লাস মাইনাসকে আকর্ষণ করে।
তাহলে এই আকর্ষণ বলটা কোথায় বেশি? 11-11, 12-12, 13-13 না 14-14-তে? 14-14-তে নিশ্চিতভাবে আকর্ষণ বলটা বেশি। যার কারণে আকর্ষণ যদি বেশি থাকে, তোমার বন্ধুর প্রতি যদি তোমার টান বেশি থাকে, আকর্ষণ বেশি থাকে, তাহলে কি সবসময় বন্ধুর সাথে এক বেঞ্চে বসার চেষ্টা করো না? দূরত্ব কমায় রাখার চেষ্টা করো না? তাহলে এখানে যেহেতু আকর্ষণ বেশি, সেহেতু তাদের দূরত্বটা কি হয়ে যাবে? কমে আসবে। এই ইলেকট্রনটা একটু ছোট হয়ে যাবে, তখন এদের আকারটা ছোট হয়ে যায়। অর্থাৎ সোডিয়ামের আকার সবচেয়ে বড় হয়, কারণ কি সিলিকনের মধ্যে 14 জনকে টানতেছে, তখন তারা কি হয়? কাছাকাছি চলে আসে, যার কারণে এটার আকার ছোট হয়। অ্যালুমিনিয়ামেরটা আরেকটু কম ছোট হয়, ম্যাগনেসিয়ামেরটা আরেকটু কম ছোট হয়, সোডিয়ামেরটা আরো একটু কম ছোট হয়। তার মানে সোডিয়াম সবচেয়ে বড় থাকে, তার মানে হচ্ছে সোডিয়াম সবচেয়ে বড়, এরপরে ম্যাগনেসিয়াম বড়, এরপরে অ্যালুমিনিয়াম বড়, এরপরে সিলিকন। এরপরে যদি হিসাব করো তাহলে সিলিকন ফসফরাসের চেয়ে বড়, ফসফরাস সালফারের চেয়ে বড়, সালফার আবার ক্লোরিনের চেয়ে বড়, ক্লোরিন আবার আর্গনের চেয়ে বড়। এরকম ভাবে এই কাহিনীটা হয়। তাহলে এটার কাজ কি? কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকবার একটা একটা করে কি বাড়ে? ইলেকট্রন সংখ্যা বাড়ে। আর ইলেকট্রন সংখ্যা বাড়লে প্রোটন সংখ্যা বাড়ে। আর বেশি প্রোটন আর বেশি ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি বিধায় এদের শক্তি স্তরের যে আকারটা সেটা কি হয়? ছোট হয়ে যায়। এই ঘটনাটা এখানে দেখো লেখা আছে যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় প্রোটন সংখ্যা বাড়তে থাকে, আর প্রোটন সংখ্যা যত বাড়ে তত ইলেকট্রন সংখ্যাও বাড়তে থাকে। ফলে পরমাণুর নিউক্লিয়াস অধিক প্রোটন এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি হয়। ফলে শক্তি স্তরগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, যার কারণে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আর যখন উপর থেকে নিচে যাবা তখন প্রত্যেকবার একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হওয়ায় পারমাণবিক ব্যাসার্ধ পূর্বেরটার তুলনায় কি হয়? বৃদ্ধি পায়। অর্থাৎ নিচে যাইলে বড় হয়, কারণ হচ্ছে নতুন শক্তি স্তর যুক্ত হয়। কারণ কি? নতুন শক্তি স্তর যুক্ত হয়। আর যখন তুমি একই পর্যায়ে বাম পাশ থেকে ডান পাশে যাবা, বা ডান পাশ থেকে বাম পাশে বাম পাশ থেকে ডান পাশে যাবা, তখন পারমাণবিক সংখ্যা বাড়বে। পারমাণবিক সংখ্যা কি হয়? বাড়বে। আর পারমাণবিক সংখ্যা বাড়লে আমরা জানি ইলেকট্রন সংখ্যা বাড়বে, কারণ পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান এবং প্রোটন সংখ্যাও সমান। তাহলে প্রোটন সংখ্যাও বাড়বে। ইলেকট্রন মাইনাস প্রোটন প্লাস, তাহলে ওই প্লাস এবং মাইনাস পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এখন যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয়, প্রোটন সংখ্যা বেশি হয়, তাহলে আকর্ষণ বলটা বেশি হবে। আর আকর্ষণ বল যখন বেশি হবে তখন পরমাণু তারা কি হবে? কাছাকাছি চলে আসবে, কারণ টানটা বেশি হবে, তখন কাছাকাছি চলে আসবে, যার কারণে পরমাণুর ব্যাসার্ধ কি হয়? কিছুটা কমে যায়। আশা করি এটা বুঝাইতে পারছি। এরপরে আসো, এই জায়গায় হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গোলক দাগায় পড়ে যায় আয়নীকরণ শক্তির মধ্যে। কারণ আমরা একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান বাড়ে। কিন্তু এই কনসেপ্টটা ঠিক আছে, বাট এটার চেয়েও আরো গুরুত্বপূর্ণ আরো একটা টপিক আছে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। যার ইলেকট্রন বিন্যাস সুস্থিত, তার থেকে ইলেকট্রন বের করতে শক্তি বেশি লাগবে। কারণ সুস্থিত মানে কি? সে স্টেবল, সে নীরব, সে ঠান্ডা, সে একদম স্থির অবস্থায় থাকে, অত বেশি নাড়াচাড়া করে না, যার কারণে তার কাছ থেকে একটা ইলেকট্রন নেওয়াটা কি হয়? শক্তির প্রয়োজন বেশি হয়। আগে আসা আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা বলি। আয়নীকরণ শক্তি হচ্ছে কোন গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, এই কথাটাও তোমার মেইন বইয়ে নাই। এই কথাটা যদি না থাকে তাহলে সংজ্ঞাটা আবার ভুল হবে। তোমার শর্ত হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, বিচ্ছিন্ন থাকতে হবে, মানে সিঙ্গেল থাকতে হবে, সে কারোর সাথে থাকা যাবে না। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণু হতে এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক, অপসারণ করা মানে কি? ত্যাগ করে। ত্যাগ করলে কি হয়? ধনাত্মক চার্জে পরিণত হয়। তাহলে গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় কোনো মূলের এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। কারণ কোনো একটা মৌল থেকে ইলেকট্রন যখন তুমি সরাইবা, ধরো তোমার কাছে টাকা আছে, তুমি কি হুদাই একজনকে টাকা দিয়ে দিবা? তোমাকে প্রেসার দিতে হবে, মানে তোমাকে কি দিতে হবে? শক্তি দিতে হবে, তাইলেই তুমি কি করবে? একটা টাকাটা ছাড়বে। অর্থাৎ এই যে ইলেকট্রনটা ছাড়বে তাকে কি দিতে হবে? বাহিরে থেকে কিছু কি দিতে হবে? এনার্জি দিতে হবে। এই যে বাহিরে থেকে যে এনার্জিটা দেওয়া হয়, এনার্জি বলতে কি? তাপ শক্তি। যে হিটটুকু দিতে হয়, অর্থাৎ তাপ দিতে হয়, সেই হিটটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। তাহলে দেখো, আয়নীকরণ শক্তি এইটা কনসেপ্টটা 2 নম্বরে পড়বা, এটা আগে পড়বা না। যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে, এটা পরে। আগে তুমি গুরুত্ব দিবা কোন জিনিসটাকে? দেখো, প্রথম গুরুত্ব যে জিনিসটাকে দিবা, গুরুত্ব 1, প্রথম গুরুত্ব দিবা হচ্ছে ইলেকট্রন বিন্যাসকে। প্রথম কি কাকে গুরুত্ব দিবা? ইলেকট্রন বিন্যাস। কি গুরুত্ব দিবা? ইলেকট্রন বিন্যাস যদি সুস্থিত হয়, মানে স্টেবল হয়। সুস্থিত মানে কি? ওই যে কোন শক্তি স্তর যদি অর্ধপূর্ণ, যেমন P3, D5, F7,
অর্ধপূর্ণ অথবা পূর্ণ অথবা কি পূর্ণ, যেমন S2 P6 D10 F14 এরকম হয়, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা কি হয়? আমরা সবাই জানি এই ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত হয়। আর সুস্থিত হইলে সেই জায়গা থেকে সুস্থিত হইলে ইলেকট্রন, এটা সুন্দর করে লিখি, সুস্থিত ইলেকট্রন বিন্যাস হলে ইলেকট্রন অপসারণ করতে শক্তি কি লাগবে? বেশি লাগবে, শক্তি বেশি লাগবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিন্যাসকে আগে কি করব? প্রায়োরিটি দিব। প্রায়োরিটি দিয়ে দেখবো তার ইলেকট্রন বিন্যাস সুস্থিত আছে কিনা। যদি সুস্থিত থাকে তাহলে এর থেকে ইলেকট্রন সরাইতে কি লাগবে? শক্তি বেশি লাগবে। যেমন তোমাকে যদি উদাহরণ দেই, যেমন মনে করো ম্যাগনেসিয়াম, প্রশ্ন যদি করে ম্যাগনেসিয়াম 12 এবং অ্যালুমিনিয়াম 13 এদের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, অর্থাৎ কার থেকে ইলেকট্রন সরাইতে শক্তি বেশি দিতে হবে, কার থেকে ইলেকট্রন সরাইতে শক্তি বেশি দিতে হবে। ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 আর ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামেরটা কি হবে? অ্যালুমিনিয়ামটা হবে 1s2 2s2 2p6 3s2 3p1। দেখো এদের ইলেকট্রন বিন্যাসের মধ্যে তুমি দেখবা কারো সুস্থিত আছে কিনা। দেখো এই জায়গায়, দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা কি 3s2, তাহলে কি s অরবিটাল পূর্ণ হলে সেটা সুস্থিত। তাহলে লাগবে এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? বিন্যাস সুস্থিত, তাই ইলেকট্রন অপসারণ করতে শক্তি বেশি লাগবে, যার কারণে কি ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান অ্যালুমিনিয়াম থেকে বেশি। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন শক্তির মান কি? অ্যালুমিনিয়াম থেকে বেশি। আসো এরকম সবগুলো যতগুলো উদাহরণ আছে সেগুলো একটু বলে দেই। যেমন প্রথমেই আছে বেরিলিয়াম, বুরন এবং বুরন, হ্যাঁ বেরিলিয়াম এবং হচ্ছে বুরন। এরপর হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন, এরপরে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তো দেখাইলাম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই সাইড পাশে লিখে রাখি, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। এরপর হচ্ছে ফসফরাস এবং সালফার, এদের মধ্যে এই নিয়মটা ঘটে, মেইনলি এই কয়েকটা মৌলের মধ্যে এই নিয়মটা ঘটে। যেমন দেখো বেরিলিয়াম হচ্ছে 4, বুরন হচ্ছে 5, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 আর এটা হবে 1s2 2s2 2p1। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে এটা হচ্ছে 2s2 তাহলে এটা কি সুস্থিত বিদায় এখান থেকে ইলেকট্রন সরাইতে কি লাগবে? শক্তি বেশি লাগবে, যার কারণে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বুরন অপেক্ষা বেশি। বেরিলিয়ামের ইলেকট্রন শক্তি কি? বুরন অপেক্ষা বেশি। নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে যদি দেখো, নাইট্রোজেন 1s2 2s2 2p3 আর অক্সিজেন 1s2 2s2 2p4। দেখো এদের মধ্যে এই যে 2p3 অর্থাৎ p অরবিটাল অর্ধপূর্ণ আছে। p অরবিটাল যখন অর্ধপূর্ণ হয় তখন সেটা কি? সুস্থিত। আর সুস্থিত হলে এখান থেকে ইলেকট্রন সরাইতে শক্তি বেশি লাগবে, যার কারণে নাইট্রোজেনের ইলেকট্রন শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি, তোর আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। ফসফরাসের ক্ষেত্রেও যদি দেখো 1s2 2s2 2p6 3s2 3p3 আর সালফার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 2p4। এই যে দেখো 3p3, তার মানে কি? এটা অর্ধপূর্ণ, এটা কি অর্ধপূর্ণ মানে কি? সুস্থিত। আর সুস্থিত হইতে ইলেকট্রন সরাইতে শক্তি বেশি লাগবে, যার কারণে ফসফরাসের আয়নীকরণ শক্তি সালফার থেকে বেশি। দেখছো এগুলোকে তোমরা ব্যতিক্রম করো, কিন্তু এটাকে আসলে এটা ব্যতিক্রম না। ম্যাগনেসিয়ামেরটা 1s2 2s2 2p6 3s2 আর অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2
3p1। তাহলে দেখো এই ক্ষেত্রে এই যে 3s2, তাহলে এটা সুস্থিত পূর্ণ পূর্ণ যার কারণে সুস্থিত হইলে ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন সরাইতে শক্তি অ্যালুমিনিয়াম থেকে বেশি হবে। কিন্তু যদি আকার দিয়ে বর্ণনা করতা, তাহলে দেখো বোরন থেকে বেরিলিয়াম থেকে বোরন আকার ছোট হইলে ইলেকট্রন শক্তির মান বেশি হওয়ার কথা ছিল, তাহলে বি এর বেশি হয়ে যেত, তাহলে উল্টা হয়ে যেত। তখন এটা গাইড বইগুলোতে বা আমাদের অনেক টিচার ওইভাবে বলে যেটা ব্যতিক্রম ঘটে, যার কারণে উল্টা গেছে। কিন্তু আসলে ব্যতিক্রম না, এটাই অ্যাকচুয়াল নিয়ম, এটাই কি আসল নিয়ম। আশা করি এই জিনিসটা এখন তুমি ক্লিয়ারলি আনসার করতে পারবে। এখন আসলে আকার দিয়ে কিভাবে ব্যাখ্যা করবো, এই মৌলগুলো ছাড়া আসলে আকার দিয়ে ব্যাখ্যা করবো। যেমন ধরো তোমার কাছে এই দুটো আসছে যে অ্যালুমিনিয়াম সিলিকন, এই দুইটা মৌল আছে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। এদের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি? তাহলে এদের দেখো কারোরই অর্ধপূর্ণ বা সুস্থিত অবস্থা নাই। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখো, এটা একটু রাফে দেখবা। দেখো অ্যালুমিনিয়াম যদি দেখি 1s2 2s2 2p6 3s1 3p1, হ্যাঁ। আর যদি আমরা সিলিকন দেখি তাহলে এই সেম, শুধু 3p2। তাহলে কি কারো সুস্থিত আছে? না, সুস্থিত থাকলে কেবলমাত্র ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করব। যেহেতু সুস্থিত নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা সুস্থিত নাই বিদায় এই ক্ষেত্রে আমরা পাইরোটি 2 মানে গুরুত্ব 2, সেটা হচ্ছে পারমাণবিক আকার দিয়ে ব্যাখ্যা করব। কি দিয়ে ব্যাখ্যা করব? পারমাণবিক আকার দিয়ে ব্যাখ্যা করব। অর্থাৎ আকারের সাথে এটা সম্পর্ক হচ্ছে উল্টা। আকার যদি বাড়ে, আকার যার বড় এর আয়নীকরণ শক্তির মান কম। আয়নীকরণ শক্তির মান কম। আর আকার যদি কম হয়, আকার কম হইলে আয়নীকরণ শক্তির মান বেশি, মানে উল্টা সম্পর্ক। মানে সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে উল্টা সম্পর্ক, ঠিক আছে, সম্পর্কটা হচ্ছে উল্টা সম্পর্ক। আসো এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। তাহলে আকার বের করবা, অ্যালুমিনিয়াম এবং সিলিকন এদের অবস্থানটা দেখো। যদি ইলেকট্রন বিন্যাস দিয়ে এদের অবস্থানটা বের করো, দেখো তুমি চাইলে ইলেকট্রন বিন্যাস দিয়ে অবস্থান বের করতে পারো, বা তোমার যদি অবস্থান মুখস্থ থাকে তাহলে বলে দিবা। দেখো মুখস্থ না থাকলে আমি ইলেকট্রন বিন্যাস দিয়ে অবস্থান বের করি। যেহেতু পি ব্লকের মূল, তাহলে s+p+10, s+p+10, তার মানে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 13, এই s2 হবে না, s2, s+p+10 মানে হচ্ছে কত? 13 নাম্বার গ্রুপ। আর পর্যায় কত? 3। পর্যায় হচ্ছে কত? 3। তাহলে 3 নাম্বার গ্রুপের, সরি 13 নাম্বার গ্রুপের 3 নাম্বার পর্যায়ের মূল। সিলিকনও দেখো, সিলিকন এসে ওই যে দুইটা থাকতো, তাহলে সিলিকনের পর্যায় হইতো 2 + 2 + 10, তাহলে 14। আর পর্যায় এটারও 3, তাহলে 3 নাম্বার পর্যায়ের 14 নাম্বার গ্রুপের একটা হচ্ছে 13 নাম্বার পর্যায়ের, সরি 3 নাম্বার পর্যায়ের 13 নাম্বার গ্রুপ, আর একটা হচ্ছে 3 নাম্বার পর্যায়ের 14 নাম্বার গ্রুপ। তার মানে একই গ্রুপে, হ্যাঁ একই গ্রুপে অবস্থিত। তাহলে একই গ্রুপে যখন তুমি বাম থেকে ডানের দিকে যাবা, আরে একই গ্রুপে কি একই পর্যায়ে অবস্থিত, তারা কি একই পর্যায়ে অবস্থিত, দুজনে 3 নাম্বার পর্যায়ে। একই পর্যায়ে যখন বাম থেকে ডানের দিকে যাবা, তখন আকার কি হয়? আকার হ্রাস পায়। কারণ কি? প্রত্যেকবার একটা একটা করে পারমাণবিক সংখ্যা বাড়ে। যেমন অ্যালুমিনিয়ামের 13, সিলিকনের 14, তাহলে পারমাণবিক সংখ্যা 1 বাড়ছে। পারমাণবিক সংখ্যা 1 বাড়লে একটা ইলেকট্রন বাড়ে, একটা প্রোটন বাড়ে। আর ইলেকট্রন প্রোটন বাড়লে অধিক প্রোটন অধিক ইলেকট্রনকে আকর্ষণ করে অধিক বলে, যার কারণে পারমাণবিক আকারটা কি হয়? ছোট হয়ে যায়। তাহলে আকার হ্রাস পায়। তার মানে আকারটা আমরা পাইলাম অ্যালুমিনিয়াম থেকে সিলিকন হচ্ছে ছোট, তাহলে অ্যালুমিনিয়াম বড়, সিলিকন ছোট। এই আকারের ক্রম হয়ে গেল। এরপর আকারের ক্রমটা লেখার পর তুমি এই লাইনটা লিখবা যে আকার বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে, আকার কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। তাই এদের আয়নীকরণ শক্তির ক্রম কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। অর্থাৎ চিহ্নটা শুধু উল্টায় দাও, অ্যালুমিনিয়াম সিলিকনের দিকে ফিরে যাও, শেষ। দেখছো, এরকম যদি আকার দিয়ে আসে, অর্থাৎ কারণ সুস্থিত না থাকলে তখন আকার দিয়ে ব্যাখ্যা করবা। আগে আকার বের করবা, আগে কি করবা? আকার বের করবা, এরপরে আকারের সাথে উল্টায় দিবা। আকারের সাথে কি এই সম্পর্কটা? উল্টা, আকারের সাথে উল্টা। ওকে, এরপরে দেখো ইলেকট্রন আসক্তি, এটাও আকারের সাথে উল্টা। এটাও কি আকার যদি বাড়ে, এই যে দেখো পারমাণবিক ব্যাসার্ধ কমলে এটার মান বাড়ে, ইলেকট্রন শক্তির মান কি বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন শক্তির মান কমে। আসলে সংজ্ঞাটা কি? ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি অ্যাডিকশন। এডিকশন মানে কি? তোমার যদি গাঁজার প্রতি এডিকশন থাকে, তাহলে তুমি কি গাঁজা খাইতে চাইবা, মানে নিজের মধ্যে নিতে চাইবা। তাহলে এর যদি ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, তাহলে সে কি করে? ইলেকট্রনটা নিজের মধ্যে নিতে চায়, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন পরমাণুতে, এটাও গ্যাসীয় এবং বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করাইতে
যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে সরি ইলেকট্রন প্রবেশ করালে শক্তি নির্গত হয়, তার মধ্যে যদি নতুন কিছু অ্যাড করা হয় তাহলে শক্তি কি হয়, তার মধ্যে থেকে রিলিজ হয় বা নির্গত হয়। যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি পারমাণবিক ব্যাসার্ধের সাথে উল্টা। তাহলে আগে ব্যাসার্ধ বের করবা, যেমন ওই দুটাই যদি দেখতাম যে অ্যালুমিনিয়াম সিলিকনের মধ্যে কার ইলেকট্রন শক্তি বেশি, তাহলে আমরা প্রথমে আকারের ক্রমটা কি পাইছিলাম, আকারের ক্রম পাইছিলাম অ্যালুমিনিয়াম বড় সিলিকন ছোট। তাহলে এটার ইলেকট্রন আসক্তি হইতো এটার উল্টাটা সিলিকন বুঝতে পারছো? শুধু তুমি এটা কিভাবে বের করবা, আকারটা বের করবা, আকারের ব্যাখ্যা লিখে বের করবা, একদম ব্যাখ্যা লিখবা যে কেন আকার বড় হইলো, কেন আকার ছোট হইলো। এরপরে লিখবা এই লাইনটা, এরপরে এই লাইনটা লিখবা, যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন শক্তির মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন শক্তির মান কমে, তাই এদের ইলেকট্রন শক্তির ক্রম এটা। হয়ে গেল আনসার করা হয়ে গেল। এখন এখানে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে এটা। ফ্লোরিন দেখো, তুমি যদি ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে তুলনা করো, ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, তাহলে ফ্লোরিন উপরে ক্লোরিন নিচে, তাহলে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বড়। এখন আমরা নিয়মটা কি পড়ছি, যে যার আকার বড় তার হচ্ছে ইলেকট্রন আসক্তির মান কম, তাহলে চিহ্নটা উল্টে যাওয়ার কথা, অর্থাৎ শুধু ফ্লোরিনের দিকে ফিরিয়ে দিলেই হচ্ছে, কাহিনী খতম হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই জিনিসটা এখানে হয় না, কি হয় না, কারণ হচ্ছে ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন গ্রহণ করা। ফ্লোরিন দেখো, ফ্লোরিন হচ্ছে ইলেকট্রন বিন্যাস এটা 1s2 2s2 2p5, আর ক্লোরিন হচ্ছে 1s2 2s2 2p6 দিছি কেন, 2p5 বলে 6 লিখছি, 2p5 3p5 2p6 3s2 3p5, অর্থাৎ ফ্লোরিনের শক্তি স্তর হচ্ছে দুইটা, একটা আর হচ্ছে দুইটা, এর শক্তি স্তর একটা দুইটা তিনটা, তার মানে ফ্লোরিনের আকার এই যে এরকম, আর ক্লোরিনের আকার এরকম। আচ্ছা, এখন দেখো এটা দ্বিতীয় শক্তি স্তর, মানে এর সর্বশেষ শক্তি স্তর। দেখো এই দুইটা শক্তি স্তর নিয়ে আমরা কাজ করবো, শুধু এই দুইটা শক্তি স্তর নিয়ে। এটা সর্বশেষ শক্তি স্তর, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তর মনে করো এটা, আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর এটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই দুইজনের সর্বশেষ শক্তি স্তরে দেখো কয়টা করে ইলেকট্রন আছে, এই যে দুইটা আর হচ্ছে পাঁচটা, 7টা, অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে 7 জন আছে। ধরো এরকম লিখলাম, কটা হয়েছে, 6টা, এই যে 7টা, আর এরও কিন্তু সর্বশেষ শক্তি স্তরে 2টা আর 6টা, কয়টা ইলেকট্রন আছে টোটাল 7টা, তাহলে এখানে 7টা ইলেকট্রন আছে। দেখো তাহলে কোথায় ইলেকট্রন ঘনত্ব বেশি, দেখো এখানে ঘনত্বটা বেশি না, ইলেকট্রন ঘন আছে না, তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, আর এখানে ইলেকট্রন ঘনত্ব কম। এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন ঘনত্ব কম। এখানে এমনি ঘনত্ব বেশি, এখানে যদি আরো একজনকে ঢুকাইতে চাও, দেখো এখানে মনে করো তোমরা একটা ছোট রুমে আসো 7 জন মানুষ, আর একটা বড় রুমে আছে 7 জন মানুষ। এখন ছোট রুমে যদি আরো একজন মানুষকে দিতে চায়, তাহলে তুমি কি করবা, যে এখানে এমনি আমরা আছি গাদাগাদি করে, এরা এখানে রাখা যাবে না, এরা কি করবা, বের করে দেবে, অর্থাৎ এরা কি করবা, বিকর্ষণ করবা। তাহলে এই 7 জন কি করে, এরা এমনি দেখো অনেকগুলো নেগেটিভ চার্জ, ইলেকট্রন মানে কি নেগেটিভ চার্জ না, এই অনেকগুলো নেগেটিভ চার্জ আগে থেকে আছে, ঘন অবস্থায় আছে। এখানে যদি আরো একটা ইলেকট্রন নেগেটিভ চার্জ আইনে ঢুকাইতে চায়, তাহলে এই নেগেটিভ চার্জটা এদেরকে কি করে, বিকর্ষণ করে বাইরে পাঠায় দেয়, যার কারণে এখানে যদি একটা ইলেকট্রন ঢুকাইতে চায় শক্তি তাদেরকে বেশি দিতে হয়, ওই যে মানুষগুলোকে চাপ বেশি প্রয়োগ করতে হয়, এদেরকে রাখতেই হবে এখানে। কিন্তু এইখানে দেখো ঘনত্ব কম, একটা বড় রুমে 7 জন মানুষ, ঘনত্ব কম, এখানে একজন ইজিলি প্রবেশ করা দেওয়া যাবে, যার কারণে এখানে ইলেকট্রনটা কি ইজিলি প্রবেশ করতে পারে, যেহেতু ইলেকট্রন ঘনত্ব কম, ইলেকট্রন সহজে ঢুকতে পারে বা গ্রহণ করতে পারে। হ্যাঁ, ইলেকট্রন সহজে কি করা যায়, প্রবেশ করানো যায়। আর এটার মধ্যে সহজে প্রবেশ করানো যায় না, প্রবেশ করাইতে শক্তি বেশি লাগে, এই জন্য এটা ব্যতিক্রম ঘটে। কি হয় কাহিনী হয় হচ্ছে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ঠিক আছে? ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, কারণ কি, এক কথায় বলবা ইলেকট্রন ঘনত্ব, কারণ ফ্লোরিনের আকার ছোট, আর ছোট
একটা মৌলের মধ্যে সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে বিধায় এখানে এটাকে বইয়ে দেখবার লাগছে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। এই যে ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন যখন একসাথে মিশে থাকে তখন সেটাকে বলা হয় ইলেকট্রন মেঘ। ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম। যেহেতু ফ্লোরিনে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, তাই এখানে একটা ইলেকট্রন প্রবেশ করাইলে সেখানে শক্তি বেশি প্রয়োজন। অনুরূপভাবে ক্লোরিনের ক্ষেত্রে শক্তি, এই উল্টা লিখছি না, ফ্লোরিন অপেক্ষা ক্লোরিন ইলেকট্রন শক্তি বেশি লাগে। ফ্লোরিনের নরমালি এরকম ফ্লোরিনের বেশি হওয়ার কথা ছিল, ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের বেশি, ঠিক আছে, ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। ওকে, এরপরে দেখো তড়িৎ ঋণাত্মকতা, এটাও ওই সেম। পারমাণবিক ব্যাসার্ধ যদি কমলে ইলেকট্রন আসক্তির মান, তড়িৎ ঋণাত্মকতার মান বাড়লে কমে। তাহলে আগে কি করতে হবে, এটার ক্ষেত্রে আগে আকার বের করতে হবে। আকার বের করার পরে এই লাইন লিখবা, আকারটা বের করার পরে এই লাইনটা লিখবা, লিখার পরে আকারের ক্রমের উল্টাটা লিখবা। আকারের ক্রমের কি লিখবা? উল্টাটা লিখবা। যেমন ওই যে আমরা যে উদাহরণটাতে ছিলাম যে অ্যালুমিনিয়াম সিলিকনের অ্যালুমিনিয়ামের আকার বড় ছিল। কেন বড়, এই ব্যাখ্যাটা করবা, কেন বড় এই ব্যাখ্যাটা করবা। করার পরে এই লাইনটা লিখবা যে কমলে বাড়ে, বাড়লে কমে। এরপরে এটার উল্টাটা লিখে দিবা। তাহলে সুতরাং এদের ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতার ক্রম হবে সিলিকন হচ্ছে, জাস্ট চিহ্নটা উল্টে যাবে, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন বেশি, ঠিক আছে, এরকম ভাবে। সংজ্ঞাটা আসো, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু প্রত্যেকেই দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টানে। এই যে টানার যে প্রবণতা সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আসলে এটা ব্যাখ্যা করি। সমযোজী বন্ধনটা এরকম হয়, যারা পঞ্চম অধ্যায়টা পড়ছো তারা দেখছো যে সমযোজী বন্ধন এও একটা ইলেকট্রন শেয়ার করে, এও একটা ইলেকট্রন শেয়ার করে, কিন্তু একটা সময় যায় কি করে, এরা প্রত্যেকেই কি চায়, স্বার্থপরের মতো। ধরো এই ক্লোরিন আর হাইড্রোজেন, হ্যাঁ, এই ক্লোরিন আর হাইড্রোজেনে মনে করো দুইটা ইলেকট্রন কি করছে, তারা শেয়ার করছে। একটা সময় যাওয়ার পরে তারা কি করে, এই ক্লোরিন চায় দুইটাকে নিয়ে যেতে, হাইড্রোজেনে চায় এই দুইটাকেই নিয়ে যেতে, অর্থাৎ বন্ধনের ইলেকট্রন সমূহকে নিজের দিকে নিয়ে যেতে চায়, স্বার্থপরের মতো আচরণ করে। এই স্বার্থপরের মতো আচরণটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন সমূহকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। কি দিয়ে ব্যাখ্যা করবা? আকার দিয়ে ব্যাখ্যা করবা। আকার বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কমে, আকার কমলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আসো আমরা কয়েকটা সৃজনশীল দেখে এই জিনিসগুলো এমনি তোমার কভার হয়ে যাবে। দেখো, উদ্দীপকে XYZ মৌলসমূহের মধ্যে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ কম সেটা তুলনামূলক আলোচনা করো। X সোডিয়ামের নিচে আছে, তার মানে এটা পটাশিয়াম। Y ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, তাহলে এটা হচ্ছে ভ্যানাডিয়াম কত? 23। আর কপার হচ্ছে, পটাশিয়াম হচ্ছে 19। Y Z কোথায়? আচ্ছা নিচে। পটাশিয়ামের নিচে কে আছে? কি ছন্দরা কি শিখছো? হাই লি না কে রুবি, তাহলে রুবিডিয়াম যার। তাহলে দেখো এই পটাশিয়াম হচ্ছে 3 নাম্বার পর্যায়, তাহলে এটা হচ্ছে লিথিয়াম ছিল না, এর উপর আছে হাইড্রোজেন। 1 2 3 4, পটাশিয়াম হচ্ছে 4 নাম্বার পর্যায়, তাহলে রুবিডিয়াম হবে 5 নাম্বার পর্যায়, 4 নাম্বার পর্যায় এবং 5 নাম্বার পর্যায়। তাহলে এর ইলেকট্রন হচ্ছে 4, এর কক্ষপথ হচ্ছে 1 2 3 4, আর রুবিডিয়ামের হবে কয়টা? 5টা, 1 2 3 4 5। তাহলে কার আকার বড়? নিচের মৌলের আকার বড়, তাহলে রুবিডিয়ামের আকার বড়। এই দুইজনের মধ্যে পাইলাম রুবিডিয়াম সবচেয়ে বড়, এরপরে পটাশিয়াম, এরপরে কে? পটাশিয়াম। আর দেখো এই 23, এটা কি 4 নাম্বার পর্যায়ের? এই যে একই পর্যায়ের 4 নাম্বার পর্যায়ের বামের মৌলের ওই পাশে যেগুলো আছে ওগুলা কি জাস্ট ইলেকট্রন সংখ্যা বাড়ছে, যে এটা 19, এটা 20, এটা 21, এটা 22, এটা 23, ঠিক না? ইলেকট্রন সংখ্যা বাড়লে প্রোটন সংখ্যাও বাড়ে, যার কারণে আকর্ষণ বলটা বেশি হয়, যার কারণে পরমাণুর আকার ছোট হয়। তাহলে এটা ছোট, কার থেকে ছোট? এই X এর চেয়ে ছোট, তাহলে এটা X এর চেয়ে কত? পটাশিয়ামের চেয়ে ওটা আবার ছোট, তাহলে পটাশিয়াম বড় আর ভ্যানাডিয়াম ছোট, ঠিক আছে? তাহলে আগে তুমি এই দুইটার মধ্যে তুলনা করবা, এরপরে একই পর্যায়ের দুইটার মধ্যে তুলনা করবা। এই দুইটার মধ্যে তুলনা করলে নিচেরটা বড়, X এবং Y এর মধ্যে তুলনা করলে ডানের মৌল যেগুলো আছে, ডান পাশে যেগুলো আছে ওগুলোর আকার ছোট, বাম পাশের মৌলের আকার বড়, সুতরাং এটার ক্রমটা হবে এরকম, ঠিক আছে? তাহলে নিচের মৌল সবচেয়ে বড়, যে রুবিডিয়াম নিচে, তাহলে রুবিডিয়াম সবচেয়ে বড়। আর এটা দেখো একই পর্যায়ে বামের মৌলের আকার
ছোট, ডানের মৌলের আকার বড়, তাহলে এক্স ডানে আছে, তাহলে এক্স এর নাম কি পটাশিয়াম, তাহলে পটাশিয়াম বড়, পটাশিয়াম বড় আর ভ্যানাডিয়াম ছোট। ঠিক আছে, সবচেয়ে ছোটকে তাহলে সবচেয়ে ছোট হচ্ছে ভ্যানাডিয়াম। কেন ছোট? কারণ সবচেয়ে ডানে অবস্থিত, সবচেয়ে ডানে অবস্থিত। এরপরে দেখো, উদ্দীপকের মৌলসমূহ তাদের পারমাণবিক ক্রম অনুসারে সাজাও, পারমাণবিক আকারের ক্রম অনুসারে সাজাও। কপার কার্বন, কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p 2p2, তাহলে এর শক্তি স্তর আছে দুইটা, তার মানে এটা 2 নাম্বার পর্যায়ের মৌল। কয় নাম্বার পর্যায়? পর্যায় 2। আর এটা কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 12, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2, তাহলে এর পর্যায় হচ্ছে 3, তাহলে 3 নাম্বার পর্যায়ের মৌল, মানে এটা নিচে, কার্বনের নিচে ম্যাগনেসিয়াম, তাহলে কিন্তু কার্বনের চেয়ে ম্যাগনেসিয়াম বড়, তাহলে কার্বনের চেয়ে ম্যাগনেসিয়াম বড়। এরপর দেখো ক্লোরিন, ক্লোরিন কয় নাম্বার পর্যায়ের মৌল? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5, তার মানে এটা 3 নাম্বার পর্যায়ের মৌল। তাহলে দেখো এই ম্যাগনেসিয়ামও 3 নাম্বার পর্যায়ের মৌল, আবার ক্লোরিনও 3 নাম্বার পর্যায়ের মৌল, কিন্তু ম্যাগনেসিয়ামের গ্রুপ হচ্ছে 2 আর ক্লোরিনের গ্রুপ হচ্ছে 17, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে বামে, ক্লোরিন হচ্ছে ডানে, তাহলে ডানের মৌলের আকার আবার ছোট, ডানের মৌলের আকার কি ছোট, তাহলে ডানের মৌলের আকার যদি ছোট হয় তাহলে ম্যাগনেসিয়াম থেকে আবার ক্লোরিন ছোট, ম্যাগনেসিয়াম থেকে আবার ক্লোরিনটা কি, ম্যাগনেসিয়াম থেকে ক্লোরিনটা ছোট। আসলে সামগ্রিক বিষয়টা এখন একটু আলোচনা করি। কার্বন হচ্ছে সবার উপরে, কারণ কার্বনের পর্যায় হচ্ছে 2, তাহলে কার্বন সবার উপরে। এরপরে হচ্ছে ম্যাগনেসিয়াম এই পাশে আর ক্লোরিন এই পাশে। ঠিক আছে, তাহলে কার্বন থেকে কিন্তু ম্যাগনেসিয়ামও বড়, কার্বন থেকে ক্লোরিনও বড়, কার্বন সবার চেয়ে ছোট, তাহলে কার্বন সবার চেয়ে ছোট, কার্বন হচ্ছে সবার চেয়ে ছোট, তাহলে কার্বন সবার চেয়ে ছোট। কার্বনের চেয়ে বড় কে? ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের মধ্যে কে বড়? ম্যাগনেসিয়াম বড়, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের মধ্যে ম্যাগনেসিয়াম বড়, আর কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন বড়, তাহলে ম্যাগনেসিয়াম সবচেয়ে বড়, ম্যাগনেসিয়াম সবচেয়ে বড়, কার্বন সবচেয়ে ছোট। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পারছো। তবে কারণগুলো একটু লিখবা, যে উপর থেকে নিচে গেলে একটা একটা শক্তি স্তর বৃদ্ধি পায়, ফলে আকার বড় হয়, আর বাম থেকে ডানে গেলে একটা একটা পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, ফলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার হ্রাস পায়। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সামগ্রিক আলোচনা ছিল। দেখো এটার সাথেই যদি তোমাকে এই 3টা মৌল দিয়ে যদি শুধু আকারের ক্রম না বলতো যে আয়নীকরণ শক্তির ক্রম, তাহলে এটার উল্টাটা হয়ে যেত। যদি বলতো ইলেকট্রন আসক্তির ক্রম, তাহলে উল্টাটা হয়ে যেত। যদি বলতো তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তাহলে এটার উল্টাটা হয়ে যেত। তাহলে সিনারিওটা কি হইতো? এটার উল্টা হইতো, সিনারিওটা হইতো এটার উল্টা, অর্থাৎ তখন কার্বনের সবচেয়ে বেশি হইতো, এরপরে ক্লোরিন হইতো, এরপরে আচ্ছা ওইটাই লিখি, তাহলে তোমাদের কষ্ট হবে না। ম্যাগনেসিয়াম চিহ্নটা পাল্টায় দেই, এটা হয়ে যেত, এটা হয়ে যেত। বুঝতে পারছো? এখন আসো তোমাকে একটা ম্যাজিক ট্রিক্স দেখাই। ম্যাজিক ট্রিক্সটা হচ্ছে এটা। দেখো আমরা সব সময় পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে সবগুলা বের করব। পারমাণবিক আকার, পারমাণবিক আকার, এই পারমাণবিক আকারের সাথে কেবল মিল, মানে পারমাণবিক আকার বাড়লে কোনো একটা ধর্ম বাড়ে, কমলে কমে, সেটা হচ্ছে ধাতব ধর্ম। সেটা কি? সেটা হচ্ছে ধাতব ধর্ম। আর উল্টা, আর হচ্ছে উল্টা, উল্টা হচ্ছে বাকি সবগুলা, যেমন আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, এরপরে কি ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, এরপর তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, এরপরে অধাতব ধর্ম, অধাতব ধর্ম। এই জিনিসটা শুধু মনে রাখবা, তাহলে তুমি সব পারবা। আর আয়নীকরণ শক্তির মধ্যে ব্যতিক্রম কার কার ছিল, মানে ওই যে ইলেকট্রন মিনারেল দিয়ে কার কার ব্যাখ্যা করা লাগে? বেরিলিয়াম, বোরন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে আয়নীকরণ শক্তির মধ্যে ইলেকট্রন মিনারেল দিয়ে ব্যতিক্রম করা লাগে। আর বাকি যত মৌল আছে সব হচ্ছে আগে আকার বের করবা। আগে কি করবা? আকার বের করবা। সবার আগে আকার, আকার বের করবা। পরে যদি তোমার এটা ধাতব ধর্ম আসে, তাহলে আকারের যেই ক্রম ধাতব ধর্মের সেই ক্রম। যদি আসে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, অথবা অধাতব ধর্ম, তাহলে আকারের যে ক্রম, আকারের ক্রমের কেবল কি হবে? উল্টা হবে। আর কেবলমাত্র আয়নীকরণ শক্তির মধ্যে এই কয়টা কি দিয়ে ব্যাখ্যা করতে হবে? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস সুস্থিত হইলে
ইলেকট্রন বিন্যাস যদি সুস্থিত হয় তাহলে আয়নীকরণ শক্তির মান বেশি, যেমন বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস সুস্থিত বেশি, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস সুস্থিত, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস সুস্থিত, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস সুস্থিত। এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ পর্যায় সারণীর টোটাল ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, কেমন লাগছে এবং পরবর্তীতে কোন চ্যাপ্টারের ভিডিও চাও, কোন রিলেটেড ভিডিও চাও সেটা জানাবা। ধন্যবাদ সবাই।